হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু এখন গরুর পাশাপাশি ছাগলও পালন করতেছি। আজকে আমার কিছু এক্সক্লুসিভ ছাগল আছে যেগুলো আপনাদের মাঝে আমি শো করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সেই ছাগলগুলোকে দেখে। আর গরু তো দেখেনি মাঝে মাঝেই। আর আমার গরুর বর্তমান যে অবস্থা তা তো দেখতেই পাচ্ছেন, ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছিল আমার কালো গরুটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে, আল্লাহ তাআলার ভালোবাসায় আজ গরুটা অনেক সুস্থ। গরুটা আগের তুলনায় অনেক ভালো হয়ে গেছে। আশা করা যায় যে এই গরুটা হয়তো বা আর 1-2 মাস পরে এর শরীরে যতগুলো স্পট আছে সব স্পট একদম উধাও হয়ে যাবে। এবং আমার এই লাল বাছুরটাকে দেখতে পাচ্ছেন, এই লাল বাছুরটাও আল্লাহর রহমতে আগের তুলনায় বড় হয়েছে। আশা করা যায় এই বাছুরটা আরও বড় হবে। তো এখন ভিউয়ার্স, আপনাদের মাঝে যে আমি মাঝে মাঝে ভিডিও শেয়ার করে থাকি, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই, আসল কথা এই গরুগুলোতে আপনার কী রকম লাভ হয় এবং আপনি কী রকম কী খাওয়ান, কী রকম খরচ হয়। তো ভিউয়ার্স, আসল কথা, আপনি যে রকম খরচ করবেন সেই রকমই ফল পাবেন। এখন কথা হচ্ছে, আপনি যদি অল্প পরিমাণের খাবার দেন তাহলে গরুর স্বাস্থ্য অল্পই হবে। আপনি যদি খাবারের পরিমাণটা বেশি দেন তাহলে অবশ্যই গরুর মনে করেন যে দেহের চাহিদাটা পূরণ হবে এবং গরু কিন্তু মোটা হবে। এখন বলতে চাই যে খাবারের যে হিসাবটা, আপনি যদি এখন কথার কথা 3-4 কেজি করে যদি খালি গুঁড়া খাওয়ান তাহলে কিন্তু দেখা যাবে গরুর পেট ঠিকই ভরবে, কিন্তু গরুর গায়ে লাগবে না। এখন কথা হচ্ছে, একটা মানুষের শরীরে যে রকম মাংসের প্রয়োজন, তারপরে বিভিন্ন ধরনের মাংস, তারপরে মাছ মাংস, শাক সবজি ইত্যাদির প্রয়োজন, সেরকম একটা গরুর শরীরেও বিভিন্ন প্রকারের প্রোটিন, ক্যালসিয়াম, অনেক কিছুর প্রয়োজন পড়ে। তো এই সকল কিছুর ঘাটতি যদি আপনি মেটাতে পারেন তাহলেই কিন্তু আপনার গরু আল্লাহর রহমতে সুন্দর হবে। যেমনটা আমার, তো মনে করেন আমি সব কিছু তো একসাথে কালেকশন করতে পারি না, এ কারণে আমি কি করছি, আমি গরুদেরকে ফিড খাওয়াই ভাই, এসে কোম্পানির ফিড খাওয়াই। পার গরুকে যদি আপনি 1 কেজি করেও যদি ফিড দেন ডেইলি, ধরে নেন আমার লাল বাছুরটা 1 কেজি ফিড খায়, কালো বাছুরটা 1.5 কেজি ফিড খায়। এভাবে যদি আপনারা যদি রেগুলার যদি ফিড খাওয়ান ভাই, ফিড খারাপ না, ফিড যদি খারাপ হতো তাহলে কিন্তু মানুষেরা খাওয়াতো না এবং ব্যবসাও হতো না। প্লাস মনে করেন যে এটা যদি কালো পথের ব্যবসা হতো তাহলে কিন্তু অলরেডি কিন্তু এগুলো বন্ধ করে দিত। যাই হোক, ভালো জিনিস তাই মানুষেরা খাওয়ায়। তো আমার কথা হচ্ছে 2 টাকা আমার বেশি খরচ হোক, কিন্তু আমি খাওয়াবো। এখন দানাদার যে ভুসি, গুঁড়া, অ্যাঙ্গার, বুটের ছোলা, আরও ইত্যাদি ইত্যাদি যত যত যাবতীয় যেগুলো আছে এগুলোর মিশ্রণ করলে কি হয়, মিশ্রণ করার পরে কিন্তু 1 কেজি দিয়ে কিন্তু পেট ভরানো সম্ভব হয় না। ওটা খাওয়ালে 3-4 কেজি করে খাওয়ানো লাগে, যার কারণে খরচও বুঝলাম যে কম হয়, মানলাম। তারপরও আমার মতে এটা একটু সমস্যাজনক। আমার কাছে ফিডটা বেশি ভালো লাগে একটাই কারণে, যে যেমন ধরেন 1 কেজি ফিড যদি আমি মনে করেন যে খাওয়াই তাহলে দেখা যাচ্ছে যে এর পেট একদম ভরে বল হয়ে যায়। তো আমার 2 গরুর জন্য 1 কেজি করে ফিডই পারফেক্ট আমি মনে করি। আর ভিউয়ার, সত্যি বলতে এই সেক্টরটা এরকম একটা সেক্টর, এই সেক্টরে মনে করেন যে আপনি যদি ইনভেস্ট একটু বেশি করেন তাহলে লাভ একটু বেশি পাবেন, যদি ইনভেস্ট একটু কম করেন তাহলে লাভ একটু কম পাবেন। যেমন আমার ইনভেস্ট একটু কম, যার কারণে আমার লাভও একটু কম। বলতে পারেন যে আমি 6 মাস পর পর যদি 2টা করে গরু সেল করি তাহলে আমার লাভ হয়তো আসতে পারে 20-30 হাজার টাকা, যা মাসিক হিসাব করলে দেখা যায় যে মাসে আমার ইনকাম হয় এখান থেকে 3 থেকে 4 হাজার টাকা। এটা অনেক সামান্য একটা টাকা। তবে আমার কথা হচ্ছে, হোক সামান্য হোক, কিন্তু আস্তে আস্তে আমার এই জিনিসগুলো যখন বৃদ্ধি পাবে তখন আল্লাহ তাআলার অশেষ রহমতে এখান থেকে আমি একটা ভালো প্রফিট আর্ন করতে পারবো। এবং ছাগলের যে বিষয়টা, আমার ছাগলগুলো আমি দেখাবো অবশ্যই। আমার ছাগলগুলোর যে অবস্থা বর্তমানে ভাই, বিশ্বাস করবেন না হয়তো, আমি তো হাট থেকে ক্রয় করছি। তো ছাগলগুলোর শরীরে কোনো প্রকারের মাংস নাই এবং তাদের খাবারের রুচিটা অনেক কম, প্লাস ঠান্ডা লাগছে বেশ কিছু ছাগলের। আসলে তারা কোথায় কী অবস্থায় ছিল, হয়তো বা ভিজছে, অনেকটা পথ অতিক্রম করে আমার বাসায় আসা, বোঝেনি তো বিষয়টা।
নতুন একটা পরিবেশ। তো আপনারা সবাই আমার ছাগলগুলোর জন্য অনেক অনেক দোয়া রাখবেন, যেন আমার ছাগলগুলো যেন সব কটা যেন বেঁচে থাকে এবং সুস্থ সবল থাকে। আজকে তার ভিতরে আমি সব ছাগলকে কৃমিনাশক ওষুধটা দিয়েছি। আল্লাহ ভরসা আমার ছাগলেরাও অনেক ভালো থাকবে। তো ভিউয়ার্স, আমার অনেক স্বপ্ন আছে এই গরু ছাগল নিয়ে। আমি থেকে চিন্তা করি আমার বাসাটা যদি গ্রাম অঞ্চলে হতো তাহলে আমি হয়তোবা এতদিনে অনেক বড় একটা খামারি হইতাম। তবে আসল কথা আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে, এটাই সব কথার এক কথা। আমার বাসা এখানে মানে শহরের দিকে, তো অনেকে মাঝে মাঝেই বলে যে বড় লোকেরা নাকি এসব লাইক করে না। তো আসল কথা ভাই, এখনকার বর্তমান জেনারেশনের বড় লোকেরাই এখন এসি রুমে বসে থাইকা মনে করেন যে এরকম বড় বড় খামার পরিচালনা করে। এটা কিন্তু অস্বীকার করার মতন কথা নেই, এটা কিন্তু বাস্তব সত্য কথা। বিশ্বাস না হলে মিলাই নিতে পারেন ভিউয়ার্স। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেন, আর আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন ভিউয়ার্স। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের মাঝে আমার যে মেধা সেটাকে আমি তুলে ধরার। আর হ্যাঁ, আমি একটা বোকাশোকা মানুষ, আমার মেধা বলতে তেমন কিছু নাই। আমি গরু, তাই আমি গরু পালন করে থাকি। আমি ছাগল, তাই আমি ছাগল পালন করে থাকি। আমি কবুতর, তাই আমি কবুতরও পালন করে থাকি। আমি কিন্তু মোটামুটি মনে করেন যে 4টা জিনিস পালন করতেছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। আমি এইসব নিয়ে অনেক ভালো আছি। আমার অত বেশি লাভ হচ্ছে না, কিন্তু লসও হচ্ছে না। আল্লাহর রহমতে হালাল উপার্জনের মধ্যে আছি। এই সম্পূর্ণ মানে যা যা দেখতে পাচ্ছেন সব কিছু মনে করেন যে একটা হালাল উপার্জনের একটা শিডিউল। আমি শুধু এখন আমার একটা টার্গেট, আমি যদি নামাজ পড়া শুরু করে দিই তাহলে আমার ভিতরে আর কোনো রকমের খারাপই থাকবে না। কারণ যে ব্যক্তি নামাজ পড়ে না সেই ব্যক্তি অবশ্যই কাফের। তা আমি নিজেও একজন কাফেরের দলে যুক্ত হয়ে গেছি। তো আপনারা সকলে দোয়া রাখবেন আমার জন্য আল্লাহ তাআলা হেদায়েত নসিব করে, আমি যেন হেদায়েত হইতে পারি। কালকে থেকে নামাজ পড়বো এরকম চিন্তা আমার নাই। আসল কথা, নামাজ পড়লে আজ থেকেই পড়তে হবে এরকম একটা মনোভাব যেন আমার ভেতরে চলে আসে। আর ভিউয়ার্স, বর্তমানে বন্যার যে একটা অবস্থা, এই অবস্থার কথা কি আর বলবো। বন্যার কারণে মনে করেন যে আমাদের দেশের অবস্থা খুব বেশি খারাপ। এই বন্যার কারণে মনে করেন যে অক্টোবর নভেম্বর যারা বিশেষ করে প্রবাসী ভাইরা, আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে আমাদের বাংলাদেশের অবস্থা এখন খুব একটা ভালো না। বিভিন্ন অঞ্চল একদম বন্যার পানিতে ধুয়ে গেছে। আর প্রাণীর কথা কি বলবো ভাই, খুব বেশি কষ্ট লাগতেছে যে এই হাঁস মুরগি গরু ছাগল ভাই, বিশেষ করে যাদের মনে করেন যে মুরগির খামার তাদের এত বেশি লোকসান হচ্ছে যেটা বলার বাহিরে। মুরগির খামার, তারপরে পাখির খামার, মানে এইসব প্রাণীদের তো মনে করেন যে না ছেড়ে দেওয়া যাচ্ছে, না মনে করেন যে নিয়ে যাওয়া যাচ্ছে। কারণ নিজেকে বাঁচাবো না এদেরকে বাঁচাবো, মানে লাখ লাখ টাকার মনে করেন যে সম্পদ, মানে এই প্রাণগুলো পানির তলে ভেসে চলে যাচ্ছে, মৃত্যুবরণ করতেছে। কারণ তারা তো সাঁতার জানে না। থাকলো গরু আর ছাগল ভাই, ছাগলও মনে করেন যে পানি সহ্য করতে পারে না। যে ছাগলের শরীরে একবার বৃষ্টির পানি পড়ে সেই ছাগল মনে করেন যে 100% শিওর থাকবেন কিছু হোক আর না হোক কাশ আর সর্দি অবশ্যই হবে। আর বর্তমান যে সময়টা যাচ্ছে দেখা যায় যে পিপিআর ভাইরাসটা মনে করেন যে হতে পারে। আমি যেরকম আতঙ্কে আছি আমার এই 6টা ছাগলকে নিয়ে, যে আসল কথা তাদের কি অসুখ হয় না হয়, মানে আমি অলরেডি খেয়াল করতেছি সব কটা ছাগলই কাশতেছে। আল্লাহর কাছে একটাই চাওয়া যে আল্লাহ আপনি আমার সব পশু পাখিকে সুস্থ করে দিন, সব পশু পাখির শরীর ভালো করে দিন, সব পশু পাখির খাবার রুচি ফেরত দিন। আল্লাহ আপনি এই পৃথিবীর সমস্ত প্রাণীকে ভালো রাখার জন্য ব্যবস্থা করে দিন, সমস্ত প্রাণী যেন ভালো থাকে সুস্থ থাকে, এটাই আল্লাহ তাআলার কাছে আমার চাওয়া। আমার আসলে ছোট থেকে একটা জিনিস আমি নোটিস করছি যে কি আমার আসলে মানুষের বাচ্চার থেকে এই ধরে নেন একটা ছাগলের বাচ্চা বা একটা কুকুরের বাচ্চা বা গরুর বাচ্চা বা গরু ছাগল ইত্যাদি, এদের প্রতি আমার একটা অন্যরকম টান। আর ভিউয়ার্স, আসল কথা যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে,
আমারও একটু ঠান্ডা লাগছে, শরীরের অবস্থা খুব একটা ভালো না, কিন্তু ভালো না হলেই আর কি বা হলেই বা কি, বর্তমান যে সময় এই সময় অনুযায়ী নিজে যদি সুস্থ সবল না থাকতে পারি তাহলে আমার পশু পাখিকে দেখার মতন আর এক্সট্রা কেউ নাই। আমার মা আছে, মায়ের বয়স অনেক বেশি, মায়ের শরীরও খুব একটা ভালো না। এই যে সামনে পিছনে আসা কিছু ডেট ছিল যে ডাক্তার ডাকছিল, তা আমার আম্মু টাকার অভাবে যাইতে পারেনি, বর্তমানে টাকা পয়সার অনেক সংকট। তো আমি যে ছাগল কিনলাম, এখন তো আমার একটা ছোটোখাটো শেড বানাতে হবে, তো শেড বানাতেও আমার টাকা খরচ হবে। কিন্তু ভিউয়ার্স কি আর বলবো, এসব কিছু নিয়ে আমি অনেক বেশি প্রেশারের ভিতরে আছি এখন। আসল কথা, সব কিছুর মূলেই টাকার প্রয়োজন। তো এখন আল্লাহ কি যে ভাগে রাখছে আমার জানা নাই, তবে আমি তো চেষ্টা করব, তিনি যদি একটু দেয় আলহামদুলিল্লাহ আমি খুশি। আপনাদের কাছে যদি টাকা থাকে, অল্প কিছু টাকা ভাই শুরু করে দিন। আল্লাহ মনে করেন যে দেয়, একটা ওসিলার মাধ্যমে দিয়ে দেয়। সাপোজ আপনার কাছে 2,000 টাকাই আছে, এই 2,000 টাকা আছে আর আপনার থাকা একটা ঘর আছে, ঘরে অল্প কিছু জায়গা আছে। এখন আপনি যদি একটা ছাগল কিনে নিয়ে আসেন, একটা মা ছাগল কিনে নিয়ে আসেন দেশি জাতের ব্ল্যাক বেঙ্গল, তো এই ছাগলটাকে যখন আপনি পালন করা শুরু করবেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে খেয়াল করবেন, আল্লাহ মালিক দেখবেন যে এই ছাগলটা একটা সময় বাচ্চা দিছে, 2টো কিংবা 3টা। এই যে আপনার একটা মনে করেন যে রুজি রোজগারের ব্যাপারটা চালু হয়ে গেল। এখন আপনি যদি এই ছাগলগুলোকে যদি বিক্রি না করে যদি একটা পাল তৈরি করেন, 10-15টার একটা পাল তৈরি করেন, এই পালটা এক সময় দেখবেন যে অনেকগুলোতে পরিণত হয়ে যাবে। আর এই ছাগল পালা কিন্তু একদম মনে করেন যে অনেক ভালো একটা কাজ। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছাগল পালতেন, তো তার সুন্নত হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত বা স্বীকৃতি পাইছে আমাদের এই ছাগল জাতি। ছাগলকে মাঠে পাতারে মনে করেন যে ছাইরে দিলে ওরা পেট ভরে খাওয়া দাওয়া করে নেয়। গ্রাম অঞ্চলে মানুষেরা কি করে, সকালবেলা ঘুম থেকে উঠে ভাত খায়, ভাত খাওয়ার পরে দুপুরের জন্য ভাতটা মনে করেন যে বেঁধে নিয়ে চলে যায় চরণভূমিতে সব ছাগলকে নিয়ে, যে মনে করেন সারাটা দিন ওইখানে মাঠে শুয়ে থাকে, গান শোনে, আর মনে করেন যে ছাগল জ্বলায়, ওগুলো ছাগল সারাটা দিন মনে করেন যে খায়। আসল কথা যে শুধু লেখাপড়া করে মানুষ বড় ধনী হয়, লেখাপড়া করলেই যে শুধু আপনি 3 বেলা ভাত পাবেন, লেখাপড়া করলে যে আপনি শুধু যোগ্যতা লাভ করবেন এমনটা না। আমাদের মানুষ জাতের ভিতরে অনেক শ্রেণী আছে, অনেক ভাগ আছে। কেউ সাদা, কেউ কালো, কেউ লম্বা, কেউ বাটু, কেউ মোটা, কেউ চিকন, কেউ পঙ্গু, কারো আবার হাত পা ঠিক আছে, কারো চোখ কানা, কারো নাক বাঁকা, কারো হাত বাঁকা। অনেক শ্রেণীর মানুষ আমাদের এই পৃথিবীতে আছে, বা অনেক টাইপের মানুষ আমাদের এই সারা পৃথিবী জুড়ে আছে। অনেককে দেখবেন যে এই গরু ছাগলকে দেখে ঘৃণা করে, কিন্তু আবার রান্না করে দিলে সেই মাংসগুলো সবার আগে সেই যে সাবার করে দেয়। এগুলো কিন্তু অনেক সাধারণ একটা বিষয়, এটা কিন্তু মানতে হবে, না মানলে কিন্তু হবে না। মানার জন্যই কথাটা বললাম। এখন আরেকটা ইম্পর্টেন্স বিষয়, সেটা হচ্ছে যে গরু দুটোকে যে আমি পালন করতেছি, তো আসল কথা এই 2 গরুর ভিতরে একটা গরু কিন্তু আমার সেল হয়ে গেছে, যে লালটা দেখতে পাচ্ছেন এই গরুটা সেল হয়ে গেছে, কিন্তু যে কিনেছে সে গরুটা আমার বাসায় রাখছে, বলছে যে আমি আপনাকে খরচ দিব, আপনি গরুটাকে পালেন, 3-4 মাস পালেন, কিংবা যতদিন ইচ্ছা পালেন, আমি খরচ যতদিন দিতে পারবো ততদিন আপনি পালেন, তারপরে বিক্রি করার পরে যাই হোক দুজনের একটা ব্যবস্থা হবে। তো আমি পালতেছি, আমার কোনো সমস্যা নাই, গরু পালন করা ভালো। আপনার যদি জায়গা থাকে, খাবার খরচ চালানোর মতন অ্যাবিলিটি থাকে, তাহলে আপনি কিন্তু পালন করতে পারবেন। যদি অ্যাবিলিটি নাও থাকে, যদি কেউ আপনাকে একটা গরু কিনে দিয়ে বলে যে আমি কিনে দিচ্ছি, খাবার খরচ আমি দিব, তুমি শুধু পালবা, বেনিফিট হিসেবে তোমার যা লাগে সেটা আমি দিয়ে দিব, আলহামদুলিল্লাহ বলে আপনি কিন্তু
ছাগল বলেন গরু বলেন নিতে পারেন। আপনাকে একটা ব্যবসায়িক একটা আইডিয়া শিখে দেই। আপনি যদি 100টা মা ছাগল কিনে যদি 100টা পরিবারে একটা একটা করে যদি পালন করার জন্য দেন, কথা বোঝেন, 100টা মা ছাগল কিনে যদি আপনি 100 পরিবারকে পালার জন্য দিয়ে থাকেন, এই 100 ছাগলের ভিতরে ধরে নিলাম 20টি ছাগল মারা গেল, থাকলো 80টি ছাগল। এই 80টি ছাগলের যে বাচ্চাগুলো হবে, ধরে নিলাম এই 80টা ছাগলের এভারেজে বাচ্চা হইল 6 মাস পরে 50 পিস। 50 পিসের ভিতরে যদি আপনাকে 3 মাস পরে তো অবশ্যই আপনি বাচ্চা পাবেন একটা করে। তো এখন 50 পিস মনে করেন যে বাচ্চা হয়েছে, 80 পিস বাচ্চার 160 পিস বাচ্চা হওয়ার কথা 6 মাস পরে। যদি আপনার 80টা মা ছাগল থাকে তাহলে দুটো করে যদি বাচ্চা হয় তাহলে 6 মাস পরে আপনার চালানে বাচ্চা আসবে হলো 160 পিস। সেখান থেকে মনে করেন যে 20 পিস মারা গেল, থাকলো তাহলে 140 পিস। 140 পিসকে এখন 2 দ্বারা ভাগ করে দেখেন 70 পিস করে তাহলে ভাগে বলল। ধরে নেন আপনি যদি 6 মাস পরে 70টা বাচ্চা পান, এখন 70-এর সাথে 3-এর একটা গুণ দিন, দেখবেন যে মোটামুটি 1.5 লাখ টাকার উপরে আপনার কামায় 6 মাস পরে, বিনা মনে করেন যে বিনা খরচে বিনা পরিশ্রমে, শুধু আপনি ইনভেস্ট করছেন। এইভাবে বুঝতে পারলেন বিষয়টা? তো আসল কথা, যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই উপায় আসবে, যদি ইচ্ছা না থাকে তাহলে কোনোদিন কোনো কিছু করে কোলাতে পারবেন না। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের যদি মনে কোনো ইচ্ছা থাকে তাহলে সেটা অবশ্যই পূরণ করেন। তো এই যে ভিউয়ার্স, আমার কালেকশন করা কিছু এক্সক্লুসিভ ছাগল, এটা পাঠা, এটা একটা খাসি, এটা একটা পাঠা, দুটো দেখালাম। এখন অবশ্যই আমি 3য় নাম্বারটা দেখানোর জন্য রেডি। এই যে এটা একটা মাদি, মানে একটা পাঠি, এটাও একটা পাঠি। এগুলো কিন্তু ব্ল্যাক বেঙ্গলের সাথে ক্রস হয়ে বেরোয়েছে, ঠিক আছে? এই মোরগটাও কিন্তু আমার। এখানে দুটো দেখতে পাচ্ছেন, এই দুটোও আমার, এই দুটোও মনে করেন যে দেশি। তো ভিউয়ার্স, এইভাবে মনে করেন যে আমার একটা পথযাত্রা শুরু। আল্লাহ তাআলা আমাকে ঠিক কত দূর পর্যন্ত নিয়ে যায় আমি জানি না। আর যারা বন্যার পানিতে এখন ক্ষতিগ্রস্ত, তাদের জন্য আমি দোয়া ছাড়া কিছু করতে পারবো না, কারণ আমার সে সামর্থ্যটা নাই আমি সাহায্য করব। যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আসলে কথা, মন টন ভালো নাই। আবারও আমি আপনাদের মাঝে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আর আমি এখন ট্রাই করব প্রত্যেক দিনের ভিডিওটা প্রত্যেক দিনে আপলোড করার, আপনাদের মাঝে আমি শেয়ার করব যা যা হয় সব কিছু। আপনারা আমার পাশে থাকবেন এবং আমার নতুন ভিডিও দেখার জন্য আপনারা সকলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।